অনেকেই মেসেজ করেন, অনেকেই কমেন্টেও করেন যে ভূতে ধরলে কি করে বুঝবো, ভূতে ধরার কি সিমটমস, সে কি বেশি খায় নাকি সে নানা রকম উল্টো পুল্টো বকে। নমস্কার বন্ধুরা, আমি রুমকি। স্বাগত জানাচ্ছি কথায় গল্প ভুতুড়ে আড্ডা স্টেশনে এই চ্যানেলে। সো আপনারা যারা ভাবছেন এরকম ভাবেই আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করতে চান, আপনাদের কাছেই আছে এরকম ঘটনা, তো কি করে পাঠাবেন? পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। প্লিজ একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্যই হয়। অ্যান্ড আজকে কিন্তু মারাত্মক ঘটনা, আমি অলরেডি তোমাদেরকে হিন্ট দিয়েছিলাম, আপনাদেরকে হিন্ট দিয়েছিলামই যে এই ঘটনাটা না প্রচন্ড ভয়ঙ্কর। পাঠিয়েছে হলো অনুপ, নামটাও মেনশন করেছিলাম, যদিও এটা ছদ্মনাম ইউজ করছি আমি। অ্যান্ড অলসো লিপিকা দেবনাথ ফ্রম ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডেরও কিন্তু একটা ঘটনা আছে। দুটোই মারাত্মক ঘটনা হতে চলেছে। মানে লিপিকার কথা কি বলবো, সে তো ঝাড়খণ্ড ছাড়তেই বাধ্য হয়ে গেছে, বিকজ ওই ঘটনাটা ওর মনে এতটাই ভয়াবহতা সৃষ্টি করেছিল। প্রথম ঘটনাটা অনুপের নিয়ে নেব। তো অনুপ পাঠিয়েছেন, ডেফিনেটলি অনুপ ছদ্মনাম। কেন ছদ্মনাম ইউজ করছি এখানে বলে দিচ্ছি, বিকজ এখানে না এই ঘটনায় অনেকে ওর ফ্যামিলিরই অনেকের ক্যারেক্টারিস্টিক্স, চরিত্র তোমাদের সামনে চোখে আসবে। অ্যান্ড অনেক সময় দেখবে যে আমাদের পরিবারে যে যতই খারাপ কিছু হয়ে থাক না কেন, বাইরের আমরা ডিসক্লোজ করতে চাই না। এই ক্ষেত্রে অনুপ কেন ডিসক্লোজ করছে, সো দ্যাট অনুপরা যেটা ভুল করেছিল বা অনুপেদের মতো যেটা আর কি এরকম না হয় যে যখন হাত থেকে সব বেরিয়ে চলে যায় তখন সেন্স আসে, দূর ওটা যদি করে নিতাম তাহলে হয়তো এরকম নাও হলে হতে পারতো। অনলি এটার জন্য অনুপ কিন্তু এই ঘটনাটা শেয়ার করেছে। ঘটনাটা ঘটেছিল অনুপ যখন ছোট ছিল। অনুপ তখন কত ক্লাসে, বলছে 4 কি 5 হবে, এর বেশি নয়। আমার দাদা তখন ক্লাস 10-এ, মানে ও মাধ্যমিক দেবে। হ্যাঁ, ঘটনাটা ওয়েস্ট বেঙ্গলেরই ঘটনা, ঠিক আছে। তো ঘটনাটা বেশ কিছুদিন আগেরই ঘটনা। তখন ওর দাদু জীবিত এবং ওরা না একটা মফস্বলে থাকতো। ওরা জয়েন্ট ফ্যামিলি ছিল, কাকা বাবা, মানে অনুপের বাবা বড় ছিল, দুই ছিলেন। কাকারও এক ছেলে এক মেয়ে ছিল, অ্যান্ড ওরা জয়েন্ট ফ্যামিলি। তো ওনাদের গৃহকর্তা হলো দাদু, মানে দাদুর কথায় এই ফ্যামিলির সবাই উঠতো বসতো। হ্যাঁ, ঠাকুমা ছিলেন, কিন্তু ঠাকুমা প্রচন্ড নিরীহ প্রকৃতির ছিলেন। আর এই ক্ষেত্রে অনুপ যেটা বললো, বলছে আমার দাদুকে দিদি তুমি বদমেজাজি খেতাবটা দিতেই পারো, বিকজ হ্যাঁ উনি বদমেজাজি ছিলেন। কারণ অনেক সময় দেখো রান্না করতে করতে অনেক সময় নুন বেশি হয়ে যেতে পারে বা কম হয়ে যেতে পারে। দাদুর যদি একটু 19-20 হতো, দাদু কিন্তু শটানে খাওয়ার থালাটা ছুঁড়ে ফেলে দিতেন। উনি প্রচন্ড টাইম টেবিল মেনটেন করে চলতেন, এটা তো খুবই ভালো কথা ছিল। কিন্তু দিদি অনেক সময় দেখো হয়ে যায় না যে গ্যাস চলে গেল বা উনুন ধরাতে একটু সময় লেগে গেছে, তো 19-20 হলে সেই সময়ও কিন্তু উনি থালা ছুঁড়ে ফেলে দিতেন, ডাইনিং টেবিলে বসতেন, সময় হিসেব করে চলতেন। অ্যান্ড উনি একটু অন্যরকম, মানে আমি বলবো না যে আগেকার সব মানুষরা এরকম ছিলেন, কিন্তু ওই ওইরকম ধ্যান ধারণা যে ঘরের বউরা ঘরেই থাকবে, বাইরে বেরোতে ওনাদের বাধা। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছে অনুপ আমাদের, যে ধরো বিয়ে বাড়ির ইনভিটেশন আসলো, তো তখন ওই ইনভিটেশনে অনেকে তো বাড়ির বউরাও যায়, তাই না? আর সত্যি কথা বলতে গেলে আমাদের মা কাকিমুনির, মানে অনুপের মতে মা কাকিমুনিদের জামানায় ওরকম কিন্তু আমরা যেমন এখন মলে চলে যাচ্ছি বা সিনেমাতে চলে যাচ্ছি বা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু গেট টুগেদার করছি, ওইরকম না। ওদের মানে বাইরে বেরোনো হলো পুজো, বাবার বাড়ি, আর এই যে নিমন্ত্রণ বাড়িতে একটু নিমন্ত্রণ রক্ষা করা। বাট ওদের বাড়িতে কি ছিল, ওর দাদু বলতো এটা তো সোশিয়াল একটা ইস্যু, মানে এটা সামাজিক দায়বদ্ধতা, তো ওই ওই দায়িত্ব পালনের জন্য তো আমি আছি, ঘরের বউরা ঘরে থাকবে, কেন বাইরে যাবে, এইরকম টাইপের, মানে কি বলবো আর। অ্যান্ড ওর ঠাকুমা প্রচন্ড নিরীহ ছিলেন, জানো তো। উনি চাইতেন যে ছেলের বৌমারা যাক। হ্যাঁ, কারণ ভালো ভালো শাড়ি গয়না কোথায় আর পরবে, কোথাও তো বেরোতেও দেয় না, হাজবেন্ডের সঙ্গে তো অনেক দূরের কথা, মানে শাশুড়ির সঙ্গেও যে কোথায় যাবে সেটাও কিন্তু দিতেন না ভদ্রলোক। এমনই একটা কি বলবো কেমন টাইপের লোক ছিলেন। আর এতটাই বদরাগী ছিলেন না, ওনাকে না কেউ, মানে ওনার ওপরে কেউ কথা বলতে পারতেন না। ছেলেরা তো বাদই দাও, নিজের স্ত্রীও না, বরং সবাই মানে ভয়েই থাকতেন ভদ্রলোককে নিয়ে। তো একবার কি হয়েছে, মানে আরেকটা রিচুয়াল যেটা বলতো যে বড় বড় মাছের পিসটা শুধু ছেলেদের পাতেই পড়বে, বউরা খাক না ছোট ছোট, বউরা তো ঘরেই আছে, ওরা থোড়ি না তো মেহনত করে। ওইরকম মেন্টালিটি। অনেক সময় শাশুড়ি মা ইচ্ছে করতো যে একটু দুধ বউরাও খাক, কারণ ওরা তো মানে সন্তান মানুষ করছে, সব ঘরের দায়িত্ব ইয়ে করছে। হ্যাঁ, তো অনেক সময় গৃহকর্তাকে বলেছে আচ্ছা আধা লিটার দুধ আর একটু বেশি নিয়ে নাও না, বৌমারা তো এক কাপ করে খাবে না, কি দরকার, ওরাকে থোড়ি না অত খাটাখাটনি করে। তো এইরকম টাইপের
বদমেজাজি, কি বলবো, কেমন ধরনের খিটখিটে মেজাজের দাদু ছিল অনুপের, ওর জন্যই নামটা হাইড করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, একদিন কি হয়েছে, তোমার নিমন্ত্রণ এসছে, মোস্ট প্রবলি ওটা বললো বৈশাখ কি জ্যৈষ্ঠ মাস, বৃষ্টির সিজন ছিল, বিয়ে বাড়ি নিমন্ত্রণ এসছে। তো অবভিয়াসলি দাদুই যাবে, থোড়ি না বৌমা ওদেরকে পাঠাবে। তো সেদিন ঠাকুমাকে বলেছিল উনি ওনার স্ত্রীকে নিয়ে যেতেন, বাট বৌমা নট অ্যালাউড। তো স্ত্রীকে বলেছিলেন তুমি যাবে নাকি, তো বলছে না, মানে শাশুড়ি মা না পরের দিক দিয়ে একদম যেতেই চাইতেন না, বিকজ বউরা যায় না, উনি মানে একা একা বেরোতেন না, ওনার একটু অসুবিধা হতো যে বৌমারা ঘরে বসে থাকে, আমি শাশুড়ি হয়ে ওদের চোখের সামনে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাচ্ছি। তো উনি ওনার হাজবেন্ড একা একাই যেতেন। তো সেইবার গেছেন, প্রচন্ড ঝড় বৃষ্টি, আমি বললাম মফস্বল এরিয়া, যে গাছগাছালিও প্রচন্ড বেশি ছিল। তো ভদ্রলোক আস্তে আস্তে প্রায় 11টা 11:30 বলে মানে বেজে গেছে, ওনারা টেনশন করছেন, তখন কিন্তু হাতে হাতে ওরকম মোবাইলও ঘুরতো না, মানে জাস্ট সদ্য এসছে ওই সময়টা। তো ভদ্রলোক এসে হাঁক ডাক দেওয়া শুরু করে। তো অনুপের ঠাম্মি বের হয়ে দেখে পুরো কাদায় মেখে গেছে ভদ্রলোক। হ্যাঁ, তো অনুপের ঠাম্মি বলছে যে কি গো, তুমি কাদায় পড়ে গেছো, আসো আসো তাড়াতাড়ি পরিষ্কার টরিষ্কার হও। একদম তখন না একদম রক্তচক্ষে ওর ঠাকুমার দিকে তাকিয়ে বলছে, করবোই তো স্নান, তুমি আমার বলতে এসছো নাকি, মানে অ্যাজ ইফ যেমন ওর ঠাকুমাই ওনাকে ফেলে দিয়েছে, উনি তো ভালোর জন্যই বলছিলেন। তো ঠিক আছে, চান টান করে, যে ও ভদ্রলোক তো মানে কবজি ডুবিয়ে খেয়ে এসছেন। হ্যাঁ, উনি প্রচন্ড খাদ্য রসিক নাকি ছিলেন। ঠিক আছে, উনি শুতে গেছেন, ঘুমিয়েছেন। ঘুমানোর পর সেই দিন পর থেকে অনুপ বলছে, জানো দিদি, ওই দিনের পর থেকে আমার দাদুর পুরো স্বভাব চরিত্রটাই বদলে গেছে, মানে খিটখিটে মেজাজেটা কি খুব ভালো হয়ে গেছে। শোনো জাস্ট কি হয়েছে শোনো। তো পরের দিন সকালে মানে উঠেছে, উঠে ওনার ঠাকুমা বলছে যে চলো জল খাবারের তো টাইম, ওনার ঘড়ি ধরে টাইম মেনশন করা ছিল, তো চলতেন, তো ওই সময় হয়ে গেছে, বলে চলো বৌমারা রেডি করে রেখেছে, চলো খেয়ে নেবে, আমি ওখানে যাব না, এখানে আমার এখানে বিছানায় নিয়ে এসো। তো ওর ঠাকুমা বলছে যে তুমি তো কোনোদিনও মানে শোয়ার ঘরে খাও না, তুমি তো সবসময় ডাইনিং টেবিলে খাও, আমার শরীর ভালো লাগছে না, তাই আজকে থেকে আমি এখানেই খাবো। নিয়ে এসছেন খাওয়া, ঠিক আছে, দেখে বিছানার মধ্যে রেখে খাচ্ছেন। তো তখন ঠাম্মা বলছেন যেহেতু কালকে পড়ে গেছে, হয়তো ব্যথা ঠ্যাথা, না হলে বিছানা থেকে উঠতে চাইছেন না, ব্যথা ঠ্যাথা পেয়েছেন, আর ওনার ওই একটা ইগোর জন্য হয়তো বলতে পারছেন না এখানে ব্যথা করছে ওখানে ব্যথা করছে। ঠিক আছে, গেল দুপুরে খাওয়া, বলছে এখন চলো দুপুরে আজকে মাছ ঠাছ রান্না হয়েছে, পাঠার মাংস রান্না হয়েছে, চলো তুমি খাবে। তো দাদু বলছে না, এখানে এনে দাও। তো বলছে যে তুমি এটো এটো তুমি বিছানায় কোথায় খাবে, হ্যাঁ মাছ মাংস এগুলি কোথায় খাবে, বলছে আমি বলছি না এখানে এনে দাও, মানে প্রচন্ড এত রক্তচক্ষে বলেছে। তো শাশুড়ি মা এসে বৌমাকে বলছে দেখো তোমার শ্বশুরের কি হয়েছে, বলছে মাছ মাংস নাকি বিছানার মধ্যে বসে বসে খাবে। তো তখন বৌমারা বলছে মা, হতে পারে যে বাবা কালকে পড়ে গেছিল না, হতে পারে যে ব্যথা ট্যাথা পেয়েছে, হয়তো বলছে না, আপনি জিজ্ঞেস করবেন, তো যদি ডাক্তার ডাকতে লাগে আপনাদের ছেলেদেরকে বলবো ঘরেই ডাক্তার এসে দেখে যাবে। তো ভদ্রলোককে খাওয়া দিয়ে গেছে। তো মাংসের বাটি দেখে বলছে যে 3 টুকরা না 4 টুকরা দিয়েছে, বলছে এইটুকুনিতে আমার কি হবে, আরো মাংস নিয়ে এসো, আর 2 পিস কেন মাছ, আরো বেশি মাছ নিয়ে এসো, আরো 2 পিস দাও। হ্যাঁ, তো ঠিক আছে, আমি তো বললাম আমি খাদ্য রসিক। তো ওনাকে খেতে দিয়ে, যা যা লাগে খেতে টেতে দিয়ে, ভদ্রমহিলা আর কি গেছেন হলো তোমার ওই জল ঠল আনতে আর কি, ওনার যদি লাগে। তো উনি আস্তে আস্তে দেখে পুরো খাওয়ার তো শেষ শেষ, এন্ড ঘরের অবস্থা জানো কিরকম, মাছের কাটা যে খেয়েছে না ওটা বিছনার চাদরে ফেলা, মাংস মটন যে খেয়েছে হাড় গোড় বিছনায় পড়া। উনি না বলছে তুমি কি করেছো, তুমি তো একে তো মানে শয়ন ঘরে মানে শোয়ার ঘরে তুমি খেতে চাইছিলে না, কোনোদিনও খেতে না, আজকে খেয়েছো খেয়েছো, এ কি করেছো, আমার তো সব পরিষ্কার করতে হবে। হ্যাঁ, তো বলছে বেশ করেছি, আর কেন পরিষ্কার করতে হবে, এই হাড় গোড়গুলি নিয়ে যাও, আর কিছু চেঞ্জ করার কি দরকার। মানে উনি না মাথায় হাত দেবেন কি করবেন, কিন্তু কিছু বলতেও পারছেন না, যেহেতু উনি ওনার হাজবেন্ডের মেজাজ জানেন। তো ঘরে ওই বাইরে এসে বৌমাদের বলছে দেখো তোমার শ্বশুর কি কি করছে গো। তো ওই সময় ওনার ছেলেরাও চলে এসেছেন, তো ছেলেরা কি করেছেন, বাবাকে ধরে ধরে উঠিয়ে কোনো মতে পরিষ্কার করা হচ্ছে, উনি তো চেঁচাচ্ছেন কেন পরিষ্কার করছো, থাক না থাক না, কি অসুবিধা আছে কি অসুবিধা আছে। তো চেঞ্জ করে শুয়েছে, শোয়ার পর আর সেদিন রাত্রে কি হয়েছে, মানে অনুপের ঠাম্মু দাদু একসঙ্গেই শুয়েছে। হ্যাঁ, তো ভোর হয়নি তখন, কটা বাজে, 3টে 3:30 বাজে, হঠাৎ অনুপের ঠাম্মি শুনতে পাচ্ছে অনুপের দাদুর গলাটা যেমন প্রচন্ড ভারী হয়ে না
কি সব বাজে বাজে গালি আওড়াচ্ছেন, হ্যাঁ, প্রচন্ড বাজে বাজে, মানে উনি বদমেজাজি হতে পারতেন, কিন্তু ওনার মুখ দিয়ে কিন্তু এরকম বাজে বাজে গালি কোনোদিনও ভদ্রমহিলা শোনেননি। তো ওনার প্রচন্ড আশ্চর্য লাগলো ব্যাপারটা, এটা কি হচ্ছে। তো না, ভাবছে উনি মনে মনে ভাবছেন হয়তো কালকে পড়ে গেছিল, মাথায় কিছু চোট ঠোট লাগলো নাকি, ভদ্রলোক এমন কেন করছেন, হ্যাঁ। ঠিক আছে, তো বলছে কালকে সকালে বড় খোকাকে বলতে হবে, মানে ওনার বড় ছেলেকে বলবেন। তো সকাল হলো, বড় ছেলেকে গিয়ে বলছে যে জানিস তোর বাবা কালকে রাতে এরকম এরকম করেছে, সারাদিন জানিস তো এরকম উৎপাত করেছে, বাবা তুই ডক্টরটা দেখিয়ে দে, তোর বাবা পড়ে গেছিল, মাথায় টাথায় কোনো চোট ঠোট লাগেনি তো। তো বলছে ঠিক আছে, আমি তাহলে ডক্টরকে কল করছি, বিকেলে এসে যাতে বাবাকে দেখে যায়। বলছে জ্বর ঠর এসছে মা? বলছে না, জ্বর ঠর তো আসেনি, খালি এইরকম উদ্ভট উদ্ভট কাণ্ড করে বেড়াচ্ছেন। তো ঠিক আছে, এইসব কথাটা বলে ছেলেরা গেছে, বাইরে চলে গেছে। তো ভদ্র মহিলা কি করেছেন যে আবার ব্রেকফাস্ট আর কি আহ, দিয়ে আসবেন, উনি তো আর শয়ন কক্ষ থেকে বেরোচ্ছেন না। তো মা ঘরে ঢুকতে যাবে, তোমরা বিশ্বাস করবে না, মানে এটা তোমরা জাস্ট ভাববে, হ্যাঁ, চোখ বন্ধ করে সিচুয়েশনটা ভাবো। উনি দেখি প্রচন্ড বাজে গন্ধ, কি গন্ধ, পটির গন্ধ। ঠিক আছে, পটি অ্যান্ড বড় মানুষের শুশু, ইউরিনের ইউরিনের যে একটা বাজে গন্ধ থাকে না, ওই গন্ধটা। উনি ভাবছেন আমার ঘর থেকে এইসব বাজে গন্ধ কোত্থেকে আসছে, হ্যাঁ। তো উনি যেই গেছেন, গিয়ে দেখে, তোমরা বিশ্বাস করবে না, সারা বিছনা পটিতে লেটা পেটা ইউরিন করে গন্ধ। আর উনি না, বাচ্চারা যেমন মানে অবুঝ 8-9 মান্থসের বাচ্চারা, অবুঝ বাচ্চারা যেমন পটি করে ছানে না, এখন তো যদিও প্যাম্পার্স এন্ড ডাইপার্স পরিয়ে রাখা হয়, বাট আগে হয়তো অনেকেই তোমরা বুঝতে পারছো সিচুয়েশনটার কথা, কোনটা আমি ইন্ডিকেট করতে চাইছি। ওরকম করে মানে ছেনে ঠেনে, মানে পটিতে শরীর ঠরির একদম অবস্থা শেষ। উনি না মানে বমি করতে করতে ভদ্রমহিলা বেরিয়ে, মানে কি বলবেন, পুত্রবধূরা যাবেন, তখন কি করবেন, তখন মানে ওই আমি বললাম মোবাইল আসেনি, বাট বড় ছেলের মানে দোকানে ইয়ে ছিল, ফোন ছিল। তো বলছে তুমি শিগগিরই ইয়ে খোকারে ফোন করে বলো তোমার শ্বশুর মশাই এই এই কাণ্ড করে ফেলছে, ওনার ইমিডিয়েট ডাক্তার ডাকতে হবে, কিছু তো একটা ভদ্রলোকের হয়েছে, না হলে তো তোমার শ্বশুর মশাই কোনোদিনও এরকম করে না। ঠিক আছে, তো ওগুলি তো কোনো মতে পরিষ্কার টরিষ্কার করানো হলো, মানে কি বলবো, মানে ভাবো অবস্থাটা, জাস্ট ভাবো, পরিষ্কার টরিষ্কার করানোর পর ডক্টর এসছে, এসে বলছে মানে চেক আপ টেক আপ করে বলছে এমনি তো দেখো কিছু মনে হচ্ছে না। তো সোডিয়াম পটাশিয়ামটা উনি চেক করানোর জন্য বললেন, আরো বললেন যে আর একটু মানে আরো চেক আপ টেস্ট বেস্ট করে দেখিনি, যদি বেশি বাড়াবাড়ি হয় হয়তো নার্সিং হোমে ভর্তি করতে হবে, আগে তো বুঝতে হবে ওনার ব্যাপারটা কি হচ্ছে। তো বড় ছেলে বলল যে ব্রেইন স্ক্যান করেও তো দেখা উচিত, কালকে উনি পড়ে গেছিলেন যখন। তো বলছে হ্যাঁ, রিপোর্টে দেখে নি, তারপর যদি মানে ওরকম কিছু না আসে ব্রেইন স্ক্যানও করা হবে, কারণ কারণ তখন কিন্তু তোমার বাবাকে নিয়ে যেতে হবে, কারণ ওই ইকুইপমেন্ট তো আর ঘরে আনা যাবে না। ঠিক আছে। তো ওই দিন রাত্রে কি হয়েছে জানো তো, এরকম করে মানে মোটামুটি 2-3 দিন প্রসিডিওর লাগলো, মানে টেস্ট, এমটি স্টমাকে থাকে, তারপর মানে একটা হয় না ব্লাড চেক আপ, অনেক রকমের তো চেক আপ, স্টুল চেক আপ, ইউরিন চেক আপ, 2-3 দিন পর। তো ওনার না বদ সে বদতর হালাত হচ্ছে, উনি না অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, উনি না প্রচন্ড মানে মানে গন্দা টাইপের থাকতে লাগতেন, চান করতে যাইতেন না, কেমন যেন অবস্থা। আর প্রচন্ড কি বলবো, মানে বলে না, বহুত উত্তক্ত হয়ে গেলে, মানে হিতাহিত জ্ঞান না থাকা ওই রকম, মানে পারলে ছুঁড়ে ফেলছে, ওটা ছুঁড়ে ফেলছে, ওটা ছুঁড়ে ফেলছে। তো তখন মানে ডক্টরকে বললো যে, তখন রিপোর্ট সব ঠিক আছে, বলছে তাহলে ব্রেন স্ক্যানটা করে নাও। তো জোর জবস্তি ওনাকে নিয়ে গেছে, ওনাকে তো মানে বুঝতেই পারছো, অনেক রকমের করে জোর জবস্তি করে ওনাকে নিয়ে গেছে, ব্রেন স্ক্যান ফ্যান করেও দেখা গেছে কোনো প্রবলেম নেই, ব্যাপারটা কি। তখন ডক্টর বললো যে উনি যখন এতটাই প্রবলেম হয়ে যাচ্ছে, আমি তো মেডিসিনের ডক্টর, তুমি মানে মানসিক ডক্টর যারা থাকে না, মানসিক চিকিৎসা করার জন্য ওনাকে দেখাও। ওনাকেও কনসাল্ট করা হলো, কনসাল্ট করার পর উনি বললেন যে দেখো উনি তো যেরকম ভাবে রিয়েক্ট করছেন, তোমাদের যে কাউকে হার্ম করতে পারে, তো ওনাকে মেন্টাল অ্যাসাইলামে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাট ওনার ছেলে এবং স্ত্রী মানে অনুপের ঠাকুমা কোথাও না কোথাও এই জিনিসটাতে মানে হতে পারে বদরাগী, হতে পারে যা কিছুই করছে না, বাট উনি তো গৃহকর্তা, এরকম ভাবে কি করে করা যায়। তখন ওনার বড় ছেলে বললেন যে ডাক্তারবাবু আমরা ঘরেই দেখছি, ঘরে রাখছি, কিন্তু যদি বেশি হয়ে যায় তখন না হয় আমরা মেন্টাল অ্যাসাইলামে দিয়ে দেবো, ততক্ষণ বাবা থাকুক। তো বলছে যে তাহলে সাবধানে রাখতে হবে, তুমি দেখে শুনে রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে ভদ্রলোক যে কোনো কিছু করতে পারে। উনার যেরকম মানে, কারণ উনি ডক্টরদের পারলে ডক্টরকেও মেরে দেয়, এরকম মানে অবস্থা হয়ে গেছে ওনার। তো যাই হোক, ঘরে নিয়ে ওনাকে বেঁধে রাখা হতো, হ্যাঁ। তো একদিন কি হয়েছে, ওনার ঠাকুমা এসছেন, তো বেঁধে রাখা হতো, খাওয়ানোর জন্য এসছে।
তো কোনো মতে জানো তো একটা হাতের রশি কিভাবে ছিঁড়েছে ভগবান জানে, ঠাকুমার চুলে মুঠে ধরে নিয়েছে, চুলে মুঠে ধরে, উনিও তো বৃদ্ধা বয়স্ক, উনি চিৎকার করছেন, হ্যাঁ আরে ছাড়ো ছাড়ো, লাগছে খুব লাগছে লাগছে। তখন অনুপের দাদা তখন ঘরে ছিল, দৌড়ে এসছে, ওর ঠাকুমা বুঝতেই তো পারছো নাতি ঠাকুমার কতটা ক্লোজ হবে, যেহেতু নাতি মানে দাদুর থেকে তো এরকম মানে সবসময় শাসন পেত, ঠাকুমাই খুব আদর করতো। ঠাকুমার এই অবস্থা থেকে তো প্রচন্ড রেগে গেছে, দাদুর হাত কোনো মতে থমচে থমচে হলেও না ছাড়িয়েছে। আর মানে ভদ্রমহিলার কতগুলি যে চুলের গোছা ওই দাদুর হাতে রয়ে গেছে না, তো না প্রচন্ড মানে চিৎকার করে, ও তো খেপে গেছে, বলছে তোমার এত বড় সাহস, তুমি আমার ঠাম্মিকে মারছো, হ্যাঁ হিম্মত থাকে তো আমাকে মেরে দেখাও, তোমার এত হিম্মত আমাকে মেরে দেখাও, হ্যাঁ আমার ঠাম্মির বয়স হয়েছে তো তাই মানে নরম মাটি পেয়ে তুমি আঁচড়াচ্ছ, হিম্মত থাকে তো টাচ করে দেখো তো, হ্যাঁ বিনা কারণে তুমি সবাইকে উত্তক্ত করছো, সবাইকে কষ্ট দিচ্ছ। তখন না দাদু নাকি খ্যাক 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 করে হেসে উঠলো, বলছে দেখতে চাস, দেখতে চাস, দাঁড়া দেখাচ্ছি, তোকেও মজা দেখাচ্ছি, আগে এটাকে শেষ করব তারপরে তোকে শেষ করব। এই কথা শুনে তো মানে কি বলবো, সঙ্গে সঙ্গে ঠাকুমা কষ্ট মষ্ট অনুপের দাদাকে নিয়ে বেরিয়ে গেছে। তো ওনারা না সবাই ভাবছেন পাগলের প্রলাপ, পাগলের প্রলাপ। যেহেতু দাদু এত মানে ইয়ে হয়ে যেত না, মানে অ্যাগ্রেসিভ হয়ে যেত বা এতটা ইয়ে হয়ে যেত, মানে উন্মাদ হয়ে যেতেন ভদ্রলোক, ওনার সঙ্গে তো শোয়ার প্রশ্নে উঠে না। ঠাম্মি কিন্তু ওনার সঙ্গে শুতেন না, অনুপদের সঙ্গে শুতেন ভদ্রমহিলা। তো পরের দিন সকালে জানো তো দেখে কি দাদু মরে পড়ে আছে। হ্যাঁ পরের দিন সকালে মানে আর্লি মর্নিং এ ভদ্রমহিলাই গেছিলেন, যে হাজার হোক স্বামী তো, হ্যাঁ তো ওর বাবা ওনার বড় ছেলে এসে যদিও আবার বেঁধে ঠেধে ফেলেছিলেন বাবাকে, কিন্তু দেখতে এসছেন আর কি, স্বামী তো এত বছর ধরে ঘর করছেন যেমন করেই হোক, এসে দেখে শক্ত হয়ে আছে। তখন এই দেখেই না চিৎকার করেছেন ভদ্র মহিলা, অ্যান্ড ওনার ছেলেরা এসে তারপর তো ডক্টর ফক্টর ডাকা হলো। তো যাই হোক এই জিনিসটা গেল, যাওয়ার পর তো এখন তো কাজ টাজ হবে, ওনার সব শেষক্রিয়া কমপ্লিট হলো, কাজ টাজ হবে। তো কাজ টাজ মানে ওই মানে শ্রাদ্ধ হওয়ার আগে তো অনেক অনেক রকম রিচুয়ালস নিয়ম টিয়ম থাকে না। ভদ্রলোক যেখানে ঘুমিয়ে মানে মারা গেছেন ওইখানে ওনার স্ত্রী এবং ওনার দুই ছেলে আর কি, যারা অভিসান্ন খাবে বা যারা কাজ করবে ওরা আর কি শুয়েছে। অ্যান্ড যেহেতু মানে বুঝতেই পারছো মানে এত পরিস্থিতিটা তো ঠিক ছিল না, তো কাকি ওনার ছোট কাকি ওই দুই এক ছেলে এক মেয়ে যে বললাম ওদের সঙ্গে শুয়েছে, আর অনুপের মা আর অনুপের দাদা এক রুমে শুয়েছে। হ্যাঁ হঠাৎ অনুপের দাদা মধ্যরাত্রে, তখন 4 দিনের ইয়েটা হয়ে গেছে, 5 নম্বর দিন, মধ্যরাত্রে চিৎকার করে উঠলো, মা 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 মা। তো মা তো পাশেই শুয়েছে, মা বলেছে কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? বলছে জানো তো কে যেন আমার কানের সামনে স্পষ্ট শুনতে পেলাম যে আমাকে বলছে আমার ক্ষমতা দেখবি, আমার ক্ষমতা দেখবি, ওটাকে খেয়েছি এখন তোকেও খাবো, তোকেও খাবো। তো তখন ওর মা বলছে বাবা তুই হয়তো স্বপ্ন দেখছিস, হ্যাঁ তুই হয়তো স্বপ্ন দেখছিস, কে বলবে? বলছে না মা আমি স্বপ্ন দেখিনি, কারণ আমি এতটাই শিওর, কারণ আমি বাথরুম করতে উঠেছিলাম, বাথরুম থেকে আসার পর জাস্ট শুয়েছি, স্পষ্ট আমার কানের সামনে এটা কেউ বলেছে। তো মা তো ভয়ে ভয়ে মানে সন্তান এসব কি কথা বলছে, কোনোদিনও তো এসব কথা বলে না। পরের দিন সকালে শাশুড়ি মাকে বলেছে, তো শাশুড়ি মা বলছে যে বৌমা শুনেছি কি মৃত্যুর পর শ্রাদ্ধ না হওয়া আগ অব্দি নাকি আত্মারা এখানে এখানেই ঘোরাঘুরি করে, আর তোমার শ্বশুরের তো শেষের দিকে ওনার মাথার কোনো ঠিক ছিল না, আমাদের পুরোহিত আসবেন, পুরোহিত আসেন না শ্রাদ্ধের কাজ টাজ ফর্দ টর্দ করতে বা এই রিচুয়ালস কিছু কিছু থাকে, তো ওনাকে খবর দেওয়া হয়েছে। তো উনি শুনে বললেন যে দেখুন আমি তো শুধু পুজো পাঠই করি বা এগুলি শ্রাদ্ধ আদি করি, কিন্তু আমার একজন চেনা পরিচিত আমার বন্ধু স্থানীয় আছে, সে তান্ত্রিক, সে যদিও কালী পুজো করে সব করে কিন্তু উনি তন্ত্র সাধনাও করে, ওনাকে আমি বলছি বলে ওখান থেকে ওনারা ফোন করলেন। তো বলছে এরকম এরকম হচ্ছে কি করা যায়। হ্যাঁ তো হতে পারে না অনেক সময় নাতিদের উপর আকৃষ্ট হয়ে ওকে টানে, তো বড় নাতিকে এরকম এরকম করছে। তো বলছে যে ঠিক আছে তুই একটা কাজ কর, তুই ওদের সবার ডেট অফ বার্থ, ইনফ্যাক্ট যে মারা গেছে ওই ভদ্রলোকের ডেট অফ বার্থ থার্ট নিয়ে আয় আমার কাছে আয়, আমি দেখছি কি করা যায়। তো ওই পুরোহিত মশাই সবার ডেট অফ বার্থ নাম ঠাম নিয়ে গেছে, যাওয়ার পর উনি যেটা গণনা করে পেলেন মানে সেই তন্ত্র সাধক, যে ভদ্রলোক পাগল কেন হবেন, আর ভদ্রলোকের তো এখন মৃত্যু যোগ ছিলই না, ওনার এত মৃত্যু হলো কেন? তখন পুরোহিত বললেন যে না উনি উন্মাদের মতো হয়ে গেছিলেন, এই এরকম এরকম কাণ্ড করে বেড়াতেন। বলছেন না ভদ্রলোক এমনি এমনি উন্মাদ হয়নি, এটার মধ্যেও মানে রয়েছে, তুমি মানে পুরোহিতকে বললেন তুমি ওদের সঙ্গে আমার কথা বলো, আবার ফোন করলেন। তো বললেন যে আমি শুনলাম, সব শুনলাম আপনার পুরোহিতের কাছ থেকে, কিন্তু আমি যেটা মনে করছি সেটা কিন্তু আপনার হাজবেন্ড কিন্তু এমনি এমনি মারা যায় না, এর পেছনে একটা রহস্য আছে, এন্ড আমি ইমিডিয়েট
কিছু জিনিস আপনার পুরোহিতের হাত দিয়ে পাঠাচ্ছে, যেহেতু অস্বচ্ছ বাড়ি আমি যেতে পারবো না এখন, ততদিন প্রোটেক্ট করবে, সাধ্য শান্তি হওয়ার পর আপনাদের বাড়িতে আসবে এবং একটা বড় ক্রিয়া করতে হবে আপনাদের বাড়িতে। তো শ্রাদ্ধ অবধি আপনাদের প্রত্যেকে এই জিনিসগুলি ধারণ করে নেবেন, আমি এরকম বুঝেই পাঠাচ্ছি, না হলে কিন্তু আপনাদের ঘোর বিপদ। তো সব তো ধারণ ধারণ করে নেওয়ার পর, ধারণ করার পর আর কোনো রকমের প্রবলেম হয়নি। হ্যাঁ, কিন্তু ধারণ করার আগে ওদের কিন্তু মানে অনুপ এবং অনুপের দাদার বিহেভিয়ার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট শুধু ওদের না, 4টা বাচ্চারই, মানে ওরা আস্তে আস্তে দাদুর সেই এগ্রেসিভনেসটা নেওয়া শুরু করে দিয়েছিল। হ্যাঁ, স্বপ্ন দেখার আগের কথা বলছি, অনুপের দাদা তো স্বপ্ন, সরি বলছি, অনুপের দাদা তো তোমার কানে শুনেছে, এটার আগে আস্তে আস্তে ওদের বিহেভিয়ারটা চেঞ্জ হওয়া শুরু করেছিল। তো ধারণ করার পর সবকিছু ঠিকঠাক হয়েছে, যখন সাধ্য শান্তি হয়ে গেছে তখন তান্ত্রিক আসলেন, আসার পর উনি যা বললেন, তো বলছে যে আমি শুনেছি তোমার বাবার এরকম এরকম উন্মাদের মতো অবস্থা হয়ে গেছিল। তো বলছে যে হ্যাঁ এরকম এরকম করতেন। তো মানে অনুপের ঠাকুমা ওনাকে খুলে বললেন যে ভদ্রলোক এরকম কোনোদিনও যে এত সাফ সুতরা থাকতো, এরকম পটি নিয়ে ছানাছানি করতো, এইসব ছানাছানি করতো। তখন না তান্ত্রিকটা না খালি একটা, আগে যদি একটু আপনারা বলতেন আমাকে, আগে যদি একটু খবর দিতেন, হয়তো আপনার হাজবেন্ডকে আমি বাঁচাতে পারতাম। তো বলছে কেন এই কথা বলছেন? বলছে আপনার হাজবেন্ড কি পট করেই মারা গেছে? আচ্ছা, যেদিন মারা যায় তার আগের মুহূর্ত কি আপনারা বুঝতে পেরেছেন যে উনি মারা যাবেন? তো বলছে না, উনি তো উন্মাদদের মতো অনেক দিনই ছিলেন, কিন্তু আমরা বুঝতে পারিনি হুট করে যে উনি মারা যাবেন। আর মারা যাওয়ার আগের দিন অনুপের দাদার সঙ্গে যে একটা ইয়ে হয়েছিল, মানে ওনাকে বাঁচানোর জন্য দাদুকে ইয়ে করেছিল। তো তখন তান্ত্রিক বলল যে অ্যাকচুয়ালি সেই দিন যে উনি আসছিলেন, আপনি বলেছেন পড়ে গেছেন, পড়ে অ্যাকচুয়ালি ওনাকে কিন্তু আপনি যেগুলি সিমটমস দেখাচ্ছেন সব পিশাচ যে বলে, পিশাচের সিমটমস মনে হচ্ছে, কারণ অনলি পিশাচরা এরকম নোংরা নোংরা ভাবে থাকতে পছন্দ করে। এন্ড যেহেতু আপনার বড় নাতি বলেছিল, এন্ড ও কিন্তু আপনার সামনেই বলেছিলেন আপনার হাজবেন্ড যে ওকে খেয়ে ওকে নেবো আর কি। তো জিনিসটার উপস্থিতি কিন্তু এখনো আপনাদের বাড়িতেই রয়ে গেছে এবং ও তাক করেই রয়েছে এখন বড় ছেলে নাতির উপর। তো বলছে আমি যা যা রিচুয়ালস করার করছি, হয়তো একটু সময় লাগবে। তো বললো যে আমাকে আমাকে যেটা বললো অনু, যে 7 দিন ধরে নাকি রিচুয়ালস চলেছে, যজ্ঞ 7 দিন ধরে যজ্ঞ চলেছে, তারপর নাকি এই অপশক্তির হাত থেকে ওরা মুক্তি পেয়েছে। তো অনুপ যেটা আমাদেরকে বললো যে দিদি আমি জাস্ট এটার জন্য শেয়ার করতে চাইছিলাম এই ঘটনাটা, যে আহ, আমরা হয়তো আমরা যেমন ভেবেছি দাদু পাগল হয়ে গেছে, দাদুর মেন্টাল কিছু প্রবলেম হয়েছে, যেটা ভেবেছি হয়তো পড়ে গিয়ে ব্রেনে কোনো কিছু চোট লেগেছে, এটার জন্য হতে পারে। বাট যখন তান্ত্রিক বললেন তখন কিন্তু আমাদের পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেল। তো অনুপ যেটা বললো যে হ্যাঁ আমাদের তো সবার আগে ডেফিনেটলি মেডিকেল এর দিকেই যাওয়া উচিত, ডক্টররা যা বলে ওরকম করা উচিত, কিন্তু সঙ্গে সঙ্গে যদি স্পিরিচুয়ালের দিকটা থেকেও যদি আমরা একটু আহ মানে সিরিয়াস হয়ে ভাবতাম, তাহলে হয়তো কি ঠিক আছে আমার দাদু হয়তো অত তাড়াতাড়ি যেতেন না, বা দাদুর মধ্যে এতটা চেঞ্জও হতো না, দাদুও তো খুব কষ্ট পেয়েই গেছে তার মানে। তো এটার জন্য তোমাদের তোমার এই প্ল্যাটফর্মে আমি এটা শেয়ার করতে চাইছি, সো দ্যাট আমার এই অভিজ্ঞতাটা যদি কার কোনো কাজে চলে আসে, যদি হঠাৎ কেউ কার প্রিয়জন বা খুব কাছের মানুষ বা এই যেমন দাদু স্থানীয় এদের, বা যে কোনো স্থানীয় আর কি, ওদের মধ্যে যদি এতটাই ডিফারেন্স মনে হচ্ছে যে এত চেঞ্জ কি করে হলো, হয়তো একটু এদের মানে অন্যদিকেও কনসাল্ট করলে হয়তো ভালো হলেও হতে পারে পারে ওটার জন্য শেয়ার করেছে। তো থ্যাংক ইউ সো মাচ অনুপ। বুঝতেই পারছি তোমরাও হয়তো বুঝতে পারছো ঘটনাটা কত গুরুত্বপূর্ণ। তো কেমন লাগলো এই ঘটনাটা, শিক্ষণীয় ছিল কিনা, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমিও জানতাম না। এত আমি তো বললাম না, এত এপিসোড আমি করেছি, এইরকম ঘটনা আমি প্রথমবার আমার শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। অনুপের কাছে বলেছে যে ওর আরো কিছু ঘটনা আছে, শোনা ঘটনা পাঠাবে, ডেফিনেটলি অনুপ পাঠিয়ে দিও। তখন তো তোমার রিয়েল নাম ধরেই আমি হয়তো করতে পারবো, তোমার ঘটনাটা শোনাতে পারবো। তো চলো, থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে নাও, আর যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক, মানে লাইক দিয়ে দাও, আর সবার সঙ্গে শেয়ার করো। আর প্রতি মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার 2:55 চলে আসে, আর যখন লাইভে আসি তখন তো নোটিফিকেশন দিয়েই দিই। এখন চট করে চলে যাব রাঁচির ঘটনায়, লিপিকা দেবনাথের ঘটনায়। তো লিপিকার জীবনে এই ঘটনাটা এত ভয়ানক একটা ঘটনা না, ওই ভয়ের চোটে ও পুরোপুরি আহ ঝাড়খণ্ডই ছেড়ে দিয়েছে, রাঁচিই ছেড়ে দিয়েছে। তো লিপিকা যখন থাকতো, লিপিকা বিয়ে হয়ে ওর শ্বশুর বাড়ি, অ্যাকচুয়ালি মানে ওর হাজবেন্ড
ঝাড়খণ্ডে, রাঁচিতে নয়, অন্য জায়গার ছিল, কিন্তু তখন ভদ্রলোক রাঁচিতেই কাজ করতেন বলে উনি ভাড়া বাড়িতে থাকতেন। তো মানে ওখানে তো দেখো বাঙালি এবং নন বেঙ্গলি দুটোই মিলেমিশে না, হিন্দি ভাষীও প্রচুর আছে। তো ওদের পাশের বাড়ি না একজন বিহারি জনগোষ্ঠীর মহিলা থাকতেন, এবং প্রায়শই কথা বলতেন, ভালোই ছিলেন মহিলাটা, মহিলার কোনো সন্তান আদি ছিলেন না, কিন্তু ইয়ে ছিল, লিপিকার এক মেয়ে ছিল আর কি। তো প্রায়শই কথাবার্তা বলতো। আর লিপিকার হাজবেন্ড ভালো ছিল, কেয়ারিং ছিল। তখন ওই ভদ্রমহিলা মানে নন বেঙ্গলি যে বিহারি ভদ্রমহিলা বলতেন যে आप कितनी लकी हो ना, आपका हस्बैंड कितना प्यार करता है, आपका हस्बैंड कितना केয়ার करता है। অ্যাকচুয়ালি এই ভদ্রমহিলার হাজবেন্ডটা একটু মদ্যপ ছিল, এবং মানে কি বলবো আর, প্রচন্ড জ্বালাতেন, প্রচন্ড জ্বালাতেন, ইভেন গায়ে হাতও তুলতেন। তখন লিপিকা নাকি মাঝে মধ্যে বলতো যে दीदी आप तो इतनी पढ़ी लिखी है, आप नौकरी वोकरी क्यों नहीं ज्वाइन करते, मायके चली जाइए ना, क्यों इतना कष्ट सहन करती है। তখন দিদি বলছে যে মানে ভদ্রমহিলা বলতেন যে আমাদের এখানে জানো তো কি কালচার, যে বললো যে ডলি উঠে মাইকে মে, অর্থে উঠে শ্বশুরাল সে। তো আমার মা বাবাও ভাবছে যে আমাকে এরকম করেই শ্মশানেই হয়তো পাঠিয়ে দিয়েছে। হেসে হেসে বলতো, কিন্তু লিপিকা বলছে আমি ওর না কষ্ট বুঝতে পারতাম দিদি, হ্যাঁ। তো তার উপর বাচ্চা কাচ্চা হয়নি, বাচ্চা কাচ্চা হবে কি করতে গিয়ে, মানে এতই অ্যালকোহলিক হয়ে থাকতেন, বউকে ধুমধাম করে মারতেন, কি মানে সবকিছুরই তো একটা মানে সুস্থ মস্তিষ্ক লাগে, তাই না, সবকিছুর জন্যই। তো সুস্থ লাইফ যদি ইয়ে করতে চাও, লিড করতে চাও, হ্যাঁ, তাহলে তো তোমার সুস্থ মস্তিষ্কে ভালো মতো সবকিছু করতে হবে, তাই না। তো একদিন কি হলো, রাত্রে খুব চিৎকার চেঁচামেচি শুনে, তখন লিপিকার হাজবেন্ড মানে বাড়িতে চলে এসছে, চিৎকার শুনে না এত চিৎকার হচ্ছিল। তো লিপিকার হাজবেন্ড গেছে, গিয়ে দেখে ওই ভদ্রমহিলা দাও দাও করে জ্বলছে, এবং মানে সবাই চলে এসছে, যেহেতু অনেকদিন ধরেই ওই বিহারি ভদ্রমহিলা ওইখানে থাকতেন। তো যেভাবে হোক হসপিটালে নিয়ে যেতে যেতে, ভদ্রমহিলা ছিলেন না মানে ধরতে বলতে গেলে 100%ই জ্বলে গেছিলেন। প্রথমটা হয়তো চুপচাপ ছিলেন, এখন এটা বোঝা যাচ্ছে না যে নিজে লাগিয়েছে না লোকটা লাগিয়েছে, হ্যাঁ। তো এই নিয়ে পুলিশ টুলিশ কেস টেসও হলো। তো ওই দিনই, যেদিন এই কাণ্ডটা হলো, ওই দিনই ওরা তো হসপিটালে চলে গেছে। তারপর তারপর তো সবকিছু মানে পোস্টমর্টম বাগেরা সবকিছু করার পর কিভাবে কি হলো, ওনাকে তো দাহ সংস্কার করতে হবে। তো দাহ সংস্কারের জন্য লোকটা মানে ওর হাজবেন্ড তো গেছেই, প্লাস মার্কেট থেকেও লোক চলে এসছে। কেন এসছে ভগবান জানে। মেয়েকে হয়তো এটাই ওরাও ওয়েট করছিল যে মেয়ে পুরোপুরি শেষ হয়ে গেলে আসবে আর কি শেষটা দেখতে। ওই দিন রাত্রেবেলা, রাত্র হয়ে গেছিল, ওরা শ্মশানে গেছে। অ্যান্ড লিপিকার মেয়ে তো তোমার ঘরে ছিল। তো লিপিকার মেয়েকে ঘুমিয়ে ও খায়নি আর কি, ভাবছে যে লিপিকার হাজবেন্ড আসলে একসঙ্গে খাবেন। তো মেয়েকে ঘুম পাড়াতে ভরতে না ওর তন্দ্রা লেগে গেছে। তো হঠাৎ না ওর তন্দ্রা মানে পুরোপুরি ঘুমায়নি, নাকে না পুরা পুরা গন্ধ। ও না চোখটা খুলে খুলে দেখে কি বলতো, ডিম লাইট জ্বলছিল। সেই ভদ্রমহিলা পুরা রূপ নিয়ে, হ্যাঁ, ও তো বুঝতে পারেনি যে ভদ্রমহিলা দেখেছে একটা বিভৎস রূপ, এন্ড গলাটা বলছে যে मैंने कहा था ना आप बहुत लकी हो, मैंने कहा था ना आपके पति कितना केयर करते हैं, मेरा देखो क्या हालत हुआ है, हैं? अभी मैं आपके यहाँ पे आ जाऊँ, मैं आपके यहाँ पे आ जाऊँ, मैं वहाँ पे नहीं रहूंगी, मैं आपके साथ आऊँ, मैं आपके साथ रहने आऊँ, এরকম করে বলছে। কারণ ভদ্রমহিলা নাকি লিপিকা বলছে, ভদ্রমহিলা না ইয়ার্কি করে করে বলতো, হ্যাঁ, যদি আমার চান্স পেতাম কোনোদিনও যে আমি তাহলে এক্সচেঞ্জ করে নিতাম, হ্যাঁ, তোমার হাজবেন্ডকে আমি নিয়ে নিতাম, এরকম টাইপের। তো বলছে লিপিকা বলছে যদিও আমার কানে একটু লাগতো, হাজার হোক ইয়ার্কির ছলে বললেও আমার খারাপ লাগতো। তখন আমি তখন ওনাকে বলতাম যে দেখি आपको लगता है कि देखने से लगता है सोना मीन्स सोना चमकदार है, लेकिन विश्वास कीजिए सबके लाइफ में प्रॉब्लम है, आपका कोई और प्रॉब्लम है, मेरा कोई और प्रॉब्लम है, और इस दुनिया में प्रॉब्लम ऐसा कोई बंदा नहीं है जिसको প্রবলেম নেই है। তো এরকম করে বোঝাতাম, কিন্তু হ্যাঁ মিথ্যে কথা বলবো না, আমার কিন্তু ওই দিদিটা যখন মানে बोलतो ना, আমার কানে লাগতো যে मुझे अगर ऐसा चांस मिलता तो मैं हम लोग एक्सचेंज कर लेते, आपको पति को मैं ले लेती। মানে এটা মজাকের ছলেও তো। আর ও তো লিপিকা বলল যে মজাকের ছলে যদিও ভালো লাগতো না, কিন্তু আমি তো দেখতাম ও কতটা কষ্ট পেত, তাই না। আমি ওর উপরে যে একটু রাগ গিয়ে বলবো বলতাম বলতে পারতাম না যে ऐसा मत बोलिएगा, अच्छा नहीं लगता, सुनने में खराब लगता है। তো ইগনোর করে যেত। আর ওইটার পরে ওর এমন অবস্থা হয়েছে, ও তো এটা দেখার সঙ্গে সঙ্গে সেন্সলেস। তো ওটার হাজবেন্ড এসে ভেবেছে লিপিকা ঘুমিয়ে আছে, লক করে মানে খুলে ডাইরেক্ট বাথরুমে চলে গেছে, কারণ কিছু কিছু রিচুয়ালস থাকে না। তো এসে তো লিপিকাকে ডাকছে, উঠে না। তারপর এরকম করে করে মানে জল ঠল দিয়ে বলছে কি হয়েছে তোমার। তখন সব খুলে বলে, এন্ড তো দেখছে পুরো গায়ে পুরো জ্বর। এটাও বলেছে যে আমি বলিনি, উনি না ইয়ার্কির ছলে আমাকে এরকম করেও বলতো।
তারপর থেকে লিপিকা নাকি ওই ঘরে থাকতে পারতো না, একদমই থাকতে পারতো না। এমনই অবস্থা হয় যে ওনার হাজবেন্ড মানে ফোর্সফুলি বলতে পারো ট্রান্সফার নিতে বাধ্য হয় এবং ওরা কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতার দিকে চলে আসে। বলছে যে বিশ্বাস করো ওই এরিয়াতে আমিও যেতে পারছি না, আর যতদিন আমি ওই ঘরে ছিলাম ততদিন স্বপ্নে হোক যেভাবে হোক ওই পোড়া গন্ধ আমি ওকে পুরোপুরি মেহসুস করতে পারতাম, পোড়া গন্ধটা। যদিও আমি শোনার পর কিন্তু ওদের বাড়িতে আমি যাইনি দেখতে, কারণ আমি দেখতে পারতাম না। তো যাই হোক, এতটাই ও এখনো ভয়ার্ত হয়ে রয়েছে। বলছে আমার পক্ষে মানে ওখানে যাওয়াটা আর পসিবল না। তো আমি বলতে পারো ঝাড়খণ্ড ছেড়েই দিয়েছি। আহ, তো আমার মা বাবাও যদি আসতে চায় তো আমি বলি তোমরা চলে আসো, খুব কমই যাওয়া হয়। মানে ওই ভয়ানক স্মৃতিটা আমার মনে হয় মৃত্যুর আগ অব্দি আমার পিছ ছাড়বে না। তো এই ছিল একটা লিপিকা আর দেবনাথের পাঠানো ঘটনা। থ্যাংক ইউ সো মাচ লিপিকা এরকম ঘটনা শেয়ার করার জন্য। এভাবে আমাদের সঙ্গে থেকেও, পাশে থাকো। আর তোমরা কমেন্ট করে জানাও কার ঘটনাটা বেশি ভালো লেগেছে, কার ঘটনাটা তোমাদের সত্যি মানে দুটো ঘটনাই যদিও পুরোপুরি অন্যরকম ছিল, বাট তোমাদের কমেন্ট করলে আরো বেশি ভালো লাগবে, বুঝতে পারবো। তো চলো আজকে এপিসোডটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।